হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এই তো আমার গাছে এর আগের ভিডিওতে বলেছিলাম যে করলা গাছে কিছু করলা এসেছে। তো আজকে সেগুলো রান্না করব, সেই কারণে গাছ থেকে করলাগুলো ছিঁড়তে এসেছি। তো মাশাআল্লাহ কয়েকটা করলা অনেক বেশি বড় হয়েছে। তো বেশি দিন থাকলে আবার করলাগুলো পেকে যায়, সেই কারণে পেকে যাওয়ার আগেই করলাগুলো পেরে নেব। তো এখানে তেমন একটা বেশি হয়নি, কিন্তু একবেলা যাতে আমাদের সকলের হয়ে যায়, মাশাআল্লাহ সেরকমভাবে করলা হয়েছে। কিন্তু অসংখ্য করলা কিন্তু গাছে ছিল, সেগুলো অতিরিক্ত পরিমাণে ছোট ছিল, সেই কারণে আর সেগুলো ছিঁড়লাম না, পরে আরেকদিন ছিঁড়ে নেব। তো এই তো আজকে আমি এই করলাগুলো পেরে নিলাম। তো খুবই বড় বড় হয়েছে। আর বেলকুনিতে আজকে অনেকটা সময় ছিলাম, কিছু খুঁটিনাটি কাজও করছিলাম, কারণ তেমন একটা সময় দেওয়া হয় না গাছে পরিচর্যার ক্ষেত্রে। তো এই টবটা না অনেক দিন যাবৎ খালি ছিল। তো আমার কাছে কিছু ফুল গাছের বীজ ছিল, তো ভাবলাম যে যেহেতু খালি পড়ে আছে, তো এই বীজগুলো টবে লাগিয়ে দিই। আর আজকে কিন্তু অনেক বাতাস চলছিল, অনেক বাতাস, বা বেলকুনিতে দাঁড়াতেও অনেক ভালো লাগছিল, সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করছিলাম। আর এই যে আমার এই টপের যে মাটিগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি চাপাতি, বিভিন্ন রকমের ডিমের খোসা, এভাবেই কিন্তু আমি দিয়ে রাখি। তো অনেক সার থাকে মাটিগুলোতে, যে কোনো জিনিস একটু বুনে দিলেই হয়ে যায়। আর এবার আমার ছাদে যে রেন লিলি গাছগুলো ছিল, তো ওইখানে অনেক বীজ এসেছে, তো আমি সেগুলোকে নিয়ে এসেছি। তো আমি এগুলো জমিয়ে রাখি একটা মগে, আমি রেখে দিই, যে বীজগুলো ফুল থেকে বের হয়, তারপরে গিয়ে যে গাছগুলো নাকি আবার দুর্বল হয়ে যায় ফুল দিতে দিতে, তখন সেগুলোকে তুলে আবার নতুন করে আমি এই বীজ দিয়ে গাছ লাগাই। তো ছাদে ছিল অনেকগুলো রেন লিলি, তো আবার ভাবছি যে বেলকনিতেও লাগিয়ে দিই, সেই কারণে আজকে বেলকনিতেও লাগিয়ে দিলাম। আসলে ফুল গাছ কিন্তু আমি অনেক ভালোবাসি, আর রেন লিলি ফুল যেটা, সেটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ বৃষ্টির দিনে আসলেই এই গাছে অনেক ফুল ফুটে। তো একটু পানি ছিটিয়ে দিচ্ছি, তো তেমন একটা বেশি পানি দেবো না, সেই কারণে হাতে নিয়েই পানি দিয়ে দিচ্ছি। আর পাশে আমার এই গাছটা এত সুন্দর হয়েছে, তো এটা কিন্তু আমি একটা ছোট্ট একটা ডাল এনে ছাদ থেকে বুনে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ কারোটাই হয় না, কিন্তু মাশাআল্লাহ আমার এই গাছের যে ডালটা আমি ভেঙে দিয়েছি, পুরো বেলকুনিতে আমার ছড়িয়ে যাচ্ছে একেবারে। আমি সাইডে একেবারে শিকড়গুলো পেঁচিয়ে রেখেছি, তো জানলা থেকে একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে হয়েছে। তো এখন এগুলো থেকে ফুল আসছে। তো এই গাছটাতে না ভীষণ পানি লাগে, অল্প পানি দিলে হয় না। তো প্রায় একটা বোতল পানি আনলে আমি মনে হয় সবই ঢেলে দিই, এত পানি ঢালি, তারপরও কীভাবে জানি চুষে নিয়ে যায় সাথে সাথে। আর বেলকনি থেকে এসেই ঘরের কাজে লেগে পড়েছি। তো সকালে আজকে কিন্তু তেমন একটা কাজ করিনি ঘরের। সকালে নাস্তা করে অনেকটা সময় বসেছিলাম, টেলিভিশন দেখছিলাম, তারপর বেলকনিতে গিয়ে কাজগুলো করছিলাম। আর বেডরুমটাও গুছানো হয়নি, তো সেই কারণে আগে বেডরুমের বিছানাটা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর বাচ্চারাও এখন খেলাধুলা করছিল, এই ফাঁকে আমিও ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু এখনই বাচ্চাদের স্কুল বন্ধ, কবে খুলবে জানি না, তো কিছুদিন পর পর এরকম একটা কিছু হয় আর বাচ্চাদের স্কুল বন্ধ যায়। তো এবছর প্রায় অনেকটা দিনেই স্কুল বন্ধ ছিল। আর এই তো এখন কিন্তু বিছানাটা ঝাড়া হয়ে গিয়েছে। তো ঘরের কাজ আজকে তেমন একটাও ছিল না, শুধু বিছানাটা ঝেড়েছি, আর ঘরের বাকি জিনিসগুলো গুছানোই ছিল, সেই কারণে আর সেগুলো ধরতে হয়নি। আর এখন বিছানা ঝেড়ে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দেব। আর অনেকগুলো কাপড় ভিজিয়েছি, সেগুলোকেও ধোয়ানোর জন্য। তো বুয়া তো আজকে কাপড় চোপড়ই ধোবে, ঘরটা আর মুছবে না, সেই কারণে ভালোভাবে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আমি যাকে রেখেছি, তো সে কি, আমি যেদিন কাপড় চোপড় ধোয়াই সে আর সেদিন ঘর মুছে না, আর বেশিরভাগ সময় ঘরটাই মুছে দিয়ে যায়। তো সপ্তাহে মাত্র 2 দিন কাপড় চোপড় ভিজালে ভারী কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে যায়। আর এই তো রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমার যে গাছের যে করলাটা আমি এনেছি, তো এগুলোকে একটু কেটে নেব। তো আজকে ইলিশ মাছের যে মাথা বা কাটা থাকে, সেগুলো দিয়ে আজকে করলাটা রান্না করব। আসলে গাছের যে সবজি, সেটার কিন্তু মজাই অন্যরকম, একটা অন্যরকম স্বাদ থাকে, যতটুকুই হোক না কেন অনেকটাই আনন্দ লাগে। তো আমার এগুলো কাটছিলাম, আমার মনে মনে কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম, কারণ সচরাচর ঢাকা শহর থেকে, তারপরে গাছ থেকে, ভাড়া বাসায় থেকে কিন্তু এগুলো সহজে কিন্তু হয় না। তারপরে যেহেতু একটু জায়গা ছিল, আর এগুলো বুনলে কিন্তু অল্প জায়গাতেই হয়ে যায়। তো রান্না কিন্তু অলরেডি কিন্তু আমি অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছি। তো আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব,
সেই কারণে কচুরমুখিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি, যাতে অল্প সময়ে শর্টকাটে তাড়াতাড়ি করে রান্না করা যায়। সেই কারণে একটাতে কচুরমুখি বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজা শুরু করে দিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেলে তারপরে কচুরমুখিতে দিয়ে দেব। আসলে রান্না করতে আসলে আমি একটু বেশি তাড়াহুড়া করি, আর রান্না করার পাশাপাশি কিন্তু রান্নাঘরের তো অনেক কাজ বেড়ে যায়, সব কিছু নোংরা হয়ে যায়, আর সব কিছু তো পরিপাটিভাবে গুছিয়ে রাখতে হয়। তো রান্নাও করি, পাশে সব কিছু গুছিয়েও রাখি। আর আমি কি করি, রান্না করতে যখন আসি তখন সব কিছু একেবারে কেটে নিয়ে আসি, যাতে অল্প সময়েও রান্না হয়ে যায়, একটার পর একটা চুলায় রান্না করা যায়। তো অর্ধেক কেটে তারপর রান্না করতে গেলে আমি নিজেই পেরেশানি হয়ে যাই, তা আমার দেরিও হয়ে যায়। তো আস্তে আস্তে সব কিছু কেটে তারপর রান্নাঘরে নিয়ে আসি, আর একেবারেই রান্নাটা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। তো এই তো আমি কিন্তু মাছগুলো ভেজে দিয়েছি, আর তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। তো এখন করল্লার তরকারিটা বসাচ্ছি। আর আজকে করল্লাটা যেহেতু অনেকটাই কম, সেই কারণে আমি কিন্তু আলুও দিয়েছি, যাতে একটু করল্লার তরকারিটা বাড়ে। কি বলবো, রান্নার পরে আমি করল্লা খুঁজেই পাইনি, যেহেতু গাছের ছিল। একেবারেই খুবই সফট হয়ে গিয়েছে রান্নার সময় করল্লাটা, সেই কারণে করল্লা তো খুঁজেই পাইনি। আমার কাছে মনে হচ্ছিল যে সব আলুই দেখা যাচ্ছিল। তারপরে একটু তরকারিটা যাতে বাড়ে আর সবাই যাতে একটু খেতে পারি, গাছের সবজি যেহেতু, সেই কারণে একটু আলু দিয়েছি। আলু দেওয়াতে সবাই একটু একটু করে খেতে পেরেছি। তো এই তো আজকে আমার দুপুরের রান্না। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।